আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। মন্ত্রিসভার প্রথমবারের মতো যে মোটামুটিভাবে একটু ঝাঁকুনি দেওয়া রদবদল, সেটা নিয়ে অনেকেরই কৌতূহল তৈরি হয়েছে। এটা কেন হলো, ওটা কেন হলো, এটা হওয়া উচিত ছিল, ওটা হওয়া উচিত ছিল না, এরকম নানা আলোচনা আছে। এই আলোচনাটা করতে আমি আমার এই আলোচনার শিরোনামটা আমি আমার সহকর্মীদের বলেছি এভাবে করতে: তারেক রহমানের পছন্দ অপছন্দ। এই পছন্দ অপছন্দ, তিনি কেমন পোশাক পরেন, কি খাবার পছন্দ করেন না, সেটা নয়। এটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে টিম, সেই টিম নির্বাচনে তার পছন্দ অপছন্দের ধরন ধারণটা কি, সেটা একটু বোঝার জন্য। ক্যাপ্টেন হিসেবে তারেক রহমান সাম্প্রতিক নানা জরিপে সাধারণভাবে এটা বোঝা যায় যে মানুষের মধ্যে ধারণা, এটা শুধু তার দলের নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে এটা বললে অত্যুক্তি হবে না, তার দলের বাইরে তার জনপ্রিয়তা অনেক অনেক বেশি। তার চালচলন, তার কথাবার্তা, তার রাষ্ট্র পরিচালনায় কৃচ্ছতা সাধনের ইস্যু, নিয়ম কানুন মেনে চলা এবং অন্যের কথা শুনবার যে চেষ্টা, তার যে মানবিকতা, সেগুলো মানুষের মধ্যে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। টিম নিয়ে নানা রকমের খচখচানি, নানা রকমের অসন্তোষ আছে এবং সেটা তার নিজের দলের মতো আছে। যারা পাচ্ছেন না বা কাঙ্ক্ষিত পদে যেতে পাচ্ছেন না, কাঙ্ক্ষিত জায়গায় অবস্থান পাচ্ছেন না, তাদের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। আমরা যদি দেখি যে তারেক রহমান তার সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, উত্তম সবচেয়ে এর চেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে না, তিনি যে রাষ্ট্রপতি নির্বাচনে তার দল থেকে যে মনোনয়নটা নিশ্চিত করেছেন এবং সেখানে তার ব্যক্তিগত চাওয়া পছন্দটা প্রাধান্য পেয়েছে। কারণ স্থায়ী কমিটি প্রথমে তাকেই দায়িত্ব দিয়েছে এবং পরে সেটা স্থায়ী কমিটির মাধ্যমেই অনুমোদিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন। আমার মনে হয় না বাংলাদেশে এর চাইতে, এই বর্তমান বাস্তবতায় এর চাইতে ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে। তারেক রহমান নিজে যেমন তার পোশাকে আশাকে চাল চলনে স্বচ্ছ শ্বেতশুভ্র থাকবার চেষ্টা করছেন, সেরকম একজন ক্লিন ইমেজের মানুষকে, ডিসেন্ট মানুষকে, শিক্ষিত মানুষকে, রেসপেক্টেবল মানুষকে, অ্যাকসেপ্টেবল মানুষকে, অ্যাক্সেসেবল মানুষকে তিনি রাষ্ট্রের প্রধান করেছেন। তার ইচ্ছাটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, জন আকাঙ্ক্ষাটাও সেরকমই ছিল। আমরা যদি স্পিকার নির্বাচন দেখি, তার দলের মধ্যে যারা আছেন অভিজ্ঞতার বিচারে দীর্ঘ 7 বারের এমপি হবার কারণে নানা মন্ত্রিত্ব করেছেন, মুক্তিযোদ্ধা, ভালো খেলোয়াড় ছিলেন, নানা অভিজ্ঞতার আলোকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে নির্বাচনটা যথাযথ হয়েছে। হ্যাঁ, তিনি সংসদ কিভাবে পরিচালনা করছেন সেটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকতে পারে, অনেকে নানা রকমের প্রশ্ন তুলছেন। সরকারি দলের লোকরা বলছেন তিনি বিরোধী দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিরোধী দল বলছেন তিনি অ্যাকোমোডেটিভ, বাট মাঝে মাঝে তার প্রতি তারা অসন্তুষ্টি প্রকাশ করছেন। কেউ কেউ মনে করেন যে তিনি একটু রূঢ় বা একটু কঠোর কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু সব কথা শেষ কথায় যে তারেক রহমানের ছুরিতে যাচ্ছিল তার মধ্যে মেজর হাফিজ উত্তম, এবং এই নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমানের যে ঔদার্য, সেটাও প্রমাণিত হয়েছে, প্রকাশিত হয়েছে যে তিনি রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কিছু যে করেননি। কারণ মেজর হাফিজ সেই জিয়াউর রহমানের সময় থেকে 75 সালের 3রা নভেম্বরের ঘটনাবলী থেকে শুরু করে তিনি যেমন এই পরিবারের সঙ্গে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, একই সঙ্গে সম্পর্কের টানা পোড়েন, জটিলতা সেগুলো কিন্তু ছিল। বিভিন্ন সময়ে দলের মধ্যে যে মতবিরোধ, দলে ভাঙনের যে চেষ্টা, নানা অভিযোগ, সত্যি মিথ্যা যাই হোক না কেন, তাকে কেন্দ্র করেছিল এবং সেটা এই শেখ হাসিনার আমলের প্রায় শেষ অবধি ছিল। কিন্তু তারেক রহমান এগুলো জানতেন নিশ্চয়ই, কিন্তু এগুলো তার মাথার মধ্যে রাখেননি। ব্যারিস্টার কায়সার কামাল বয়সে অনেক তরুণ, তাকে ডেপুটি স্পিকার করেছেন। আমি তো দেখি যে এই নির্বাচনটা ভালো হচ্ছে, কারণ তরুণ হলে ও প্রথমবারের সংসদে গিয়েছেন তিনি, তারপরেও তিনি যেভাবে সংসদ পরিচালনা করছেন, যখনই দায়িত্ব পাচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতির শপথও তিনি পড়ালেন, উনি যেরকম সংসদ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন খুব ভালোভাবে এবং সবাইকে ম্যানেজ করে তিনি করছেন। আমি মনে করি এই নির্বাচনটিও তারেক রহমানের উত্তম। সংসদের চিফ হুইপ নির্বাচন, নুরুল ইসলাম মনি
অনেক দিন ধরে সংসদ সদস্য, লেখাপড়া করেন, ভালো জানেন, সংসদীয় রীতিনীতি খুব ভালো জানেন, রপ্ত করা তার। এবং যে কজন রাজনীতিবিদ, তার আদর্শ নিয়ে প্রশ্ন থাকতে পারে, তার অবস্থান নিয়ে প্রশ্ন থাকতে পারে, যে কজন রাজনীতিবিদ বাংলাদেশে লেখাপড়া করবার চেষ্টা করেন, নুরুল ইসলাম মনি তাদের মধ্যে অন্যতম। আমি মনে করি এই নির্বাচনটিও, চিফ হুইপ নির্বাচনটিও অন্যতম আছে। সংসদ পরিচালনায় যারা হুইপ হয়েছেন, যাদেরকে হুইপ করা হচ্ছে, আমি মনে করি এই টিমটাও ভালো। মন্ত্রিসভায় যেসব নির্বাচন দুই একটি ছোটখাটো, না বললে বড় প্রশ্নই দুই একজনের ক্ষেত্রে তৈরি হয়েছে, কিন্তু তারপরও মোটা দাগে মন্ত্রিসভাটি নিয়ে তেমন কোনো বিতর্ক তৈরি হয়নি। এবং বাইরে থেকে আমরা যাই মনে করি না কেন, যিনি টিমটা নেতৃত্ব দেবেন তার পছন্দ অপছন্দ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তিনি কার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল, কাকে দিয়ে তিনি তার যে চাওয়া, তার যাওয়া বলতে ব্যক্তিগত চাওয়া না, এই রাষ্ট্র পরিচালনায় তিনি কাকে দিয়ে তিনি যে জায়গায় দেশটাকে নিয়ে যেতে চান, যে জায়গায় তার কর্মসূচি বাস্তবায়ন করতে চান, কাকে দিয়ে সেটা করাতে পারবেন সেটা তিনি ভালো জানেন। তারপরও রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে। কোনো মন্ত্রী নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্নগুলো আছে, কোনো মন্ত্রীর অধিক কথন মানুষকে বিরক্ত করেছে, আগের সরকারে থাকা মন্ত্রী বা উপদেষ্টা কিভাবে এই সরকারের মন্ত্রী হলো সেগুলো নিয়ে প্রশ্ন আছে। মোটা দাগে তারপরে এটা ভালো, কিন্তু আমি সমস্যা যেটা দেখি সেটা হচ্ছে যে মন্ত্রী সভার আয়তন কলেবর বৃদ্ধি পাচ্ছে। একদিকে মিস্টার রহমান কৃচ্ছতা সাধন করতে চাচ্ছেন, খরচ কমিয়ে আনতে চাইছেন, সেখানে তার এই পারিষদ বর্গের যে আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেটা একটু দৃষ্টিকটু আমার কাছে মনে হয়। আর তার চেয়ে বড় কথা, তিনি যে পারফরমেন্স আশা করছেন টিমের কাছ থেকে, সেই পারফরমেন্সের ক্ষেত্রে এটা একটা জটিলতা তৈরি করে বলে আমার ধারণা। এই যে একই মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, কখনো কোথাও উপদেষ্টা, কোথাও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, এগুলো বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বাঙালি মুসলমানের, সেখানে এটা একটু জটিলতা তৈরি করে। এটা একটু প্রধানমন্ত্রীকে একটু সতর্ক হওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। সাম্প্রতিক রদবদল নিয়ে কথা হয়েছে যে একজন মন্ত্রী বাদ পড়েছেন, যদিও তিনি তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এটা নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া আছে, কিন্তু সাধারণভাবে প্রতিক্রিয়া যে জহিরুদ্দিন স্বপন তো একটু ডিসেন্ট, শিক্ষিত, অ্যাকসেপ্টেবল, সবার কাছে গ্রহণযোগ্য, সামাজিকভাবে অত্যন্ত মেলামেশা করেন, এবং তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। তিনি বিএনপি মিডিয়া সেলেরও প্রধান ছিলেন। তাকে ড্রপ করাটা কেমন হলো? আমার মনে হয় এটা সবচেয়ে ভালো জানেন প্রধানমন্ত্রী যে কেন তিনি তাকে এই জায়গা থেকে সরিয়ে উপদেষ্টা করলেন। আর আমার ধারণা, আমি মনে করি মিস্টার জহিরুদ্দিন স্বপন নিশ্চয়ই চিন্তা করবেন যে কেন এমনটা হলো, সেটা যৌক্তিক হোক, অযৌক্তিক হোক, ভালো হোক, মন্দ হোক, তারও একটু রিভিউ করা দরকার আছে যে কেন এমনটা হলো। কোনো মন্ত্রণালয়ে আমরা আগে কখনো একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দেখিনি, এটাও অনেকের কাছে একটু প্রশ্ন তৈরি করেছে। একজন মন্ত্রী তিনি বছর খানেকের মতো সেই অর্থে বাংলাদেশে থাকতে পারবেন না, যদিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একটা সম্মানীয় পদে নির্বাচিত হয়েছেন, সেই দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন এই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান, কিন্তু একই সঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদেও থাকছেন। এই থাকা ভালো কি মন্দ সেটা আমি বলতে পারবো না, উচিত কিনা সেটাও আমি বলতে পারবো না, কারণ আইনি কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, স্ট্র্যাটেজিক লোকেশন বা বাংলাদেশের যে গুরুত্ব, সেখানে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের 24 ঘন্টা 365 দিনই তাদের আসলে কাজ থাকে। তো সেই কাজটা ডক্টর রহমান নিউ ইয়র্কে বসে কতখানি করতে পারবেন, এবং বলা হচ্ছে যে এই জন্য দুজন প্রতিমন্ত্রী, আমি জানি না এটা আসলে কতখানি ইফেক্টিভ হবে। একটা সংশয় জাগেছে। কোনো মন্ত্রী গণমাধ্যমে দেখলাম তাদের বিদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারে, সংসদে আসলে বিদেশি নাগরিকত্ব নিয়ে, অন্য দেশের নাগরিকত্ব নিয়ে থাকা উচিত কিনা, ইথিক্যাল কিনা, আইনি একটা ব্যাপার তো আছে, ইথিক্যালও কতখানি
দু দেশের বাস্তবতাই, আপনি অন্য দেশের যে সিটিজেনশিপ নিয়েছেন তাদের পার্সপেক্টিভ থেকে দেখলেও সেটা উচিত কিনা, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখলেও এটা নৈতিক কিনা, এই প্রশ্নটা কিন্তু থাকে। তবে সাধারণভাবে যে মন্ত্রিসভায় যাদেরকে নতুন অন্তর্ভুক্তি করা হয়েছে বা একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে, এগুলো অনেকে মনে করেন যে যা আছে তার হাতে, তাতে করে উইকেট যা প্রধানমন্ত্রীর হাতে আছে তাতে এটা ঠিক আছে, খারাপ হয়নি। তবে আমার যেটা মনে হয়, আমি যেটুকু তারেক রহমানকে অবজার্ভ করে যেটা বুঝি, যে এটাই আমার কাজ, যে সবাই তাকে যতটা সহজ মনে করছেন বা তিনি সবকিছু মেনে নেবেন, এটা মনে করবার কোনো কারণ নেই। তারেক রহমানের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নানা কারণে তিনি প্রশংসিত, সমাদৃত, পছন্দের মানুষ বাংলাদেশের জনগণের কাছে। কিন্তু তিনি অত্যন্ত কঠোর ছিলেন, নিয়ম শৃঙ্খলা এরকম কৃচ্ছতা সাধন করতেন। কিন্তু তার চাল চলন, জীবনযাপন, পেশাগত যে ব্যাকগ্রাউন্ড, সামরিক বাহিনী থেকে আসবার কারণে ওনার মধ্যে ওই সামরিক যে মিলিটারি ব্যুরোক্রেসির নেতৃত্বের যে গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক, সেটা ছিল। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তার চাল চলন সবই ছিল, তার মানবিকতা, দেশপ্রেম, দেশনেত্রী তাকে আপোষহীনতা সবই ছিল, তার মধ্যে এক ধরনের আভিজাত্য ছিল। বিপরীতে তারেক রহমান কিন্তু এই দুজনের কাছ থেকে একেবারেই অন্যরকম। তিনি অত্যন্ত ডাউন টু আর্থ, হাম্বল, সাদাসিধে। আমি একটা ব্লগ করেছিলাম যে আমাদের সাদাসিধে প্রধানমন্ত্রী, এগুলো তার মধ্যে আছে। কাজেই তিনি হয়তো তার সঙ্গে কঠোর আচরণ করছেন না, তিনি হয়তো তার কাছে কেউ কিছু চাইলে তিনি করছেন, দিচ্ছেন, কিন্তু এটা মনে করবার কোনো কারণ নেই। তাকে এই কদিনে যা বোঝা গেছে, দেশের স্বার্থ, তারপরে দলের স্বার্থ, এগুলো তিনি তার সর্বাধিক অগ্রাধিকার, সবচেয়ে বেশি অগ্রাধিকার এগুলো তার কাছে, আমার কাছে মনে হচ্ছে। কাজেই যাদেরকে তিনি নিয়েছেন, বা এই রদবদলই শেষ রদবদল এটা বলা যাবে না। আমার ধারণা তিনি আরো রদবদল করবেন, যেহেতু তিনি দীর্ঘদিন 17 বছর বাইরে ছিলেন, সবাইকে তিনি চেনেন, জানেন, কিন্তু ফিজিক্যালি অনেকের সঙ্গেই তার দীর্ঘকাল দেখা হয়নি। ফিজিক্যালি তিনি জানেন না কে আসলে কি করতে পারে। কোনো নিয়োগ নিয়ে যেমন বিতর্ক আছে, একদম শুরুতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ নিয়ে বিতর্ক, আমার মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল, আমি খানিকটা বলেওছি। কিন্তু পরে দেখা গেল যে আসলে গভর্নর হিসেবে তার যে দায়িত্ব পালন, এখন যিনি গভর্নর আছেন তিনি কিন্তু সেটা করছেন এবং ভালোভাবেই করছেন। কাজে তাকে নিয়ে প্রথমে যে অস্বস্তির সংশয়টা ছিল, সেটা কিন্তু এখন অনেকের মধ্যেই কেটে গেছে, একেবারেই নেই বললে চলে। আপনি এখন কারো হয়তো মনে হতে পারে তিনি তো পিএইচডি করেননি, তিনি তো নামী অর্থনীতিবিদ, ডাজন্ট ম্যাটার, যাকে যে কাজটা দেওয়া হচ্ছে সেই কাজটা তিনি করতে পারছেন কিনা। তো আমার কাছে মনে হয় যে তারেক রহমান এর মধ্যে আরো কিছু নিয়োগ হয়েছে, সেগুলো নিয়ে যথেষ্ট সংশয়, প্রশ্ন, সন্দেহ মানুষের মধ্যে আছে। কিন্তু এগুলো তিনি হয়তো কোনো বিবেচনা, এবং তাকে অবশ্যই একা সব সিদ্ধান্ত তিনি নেন না, অন্যের রিকোয়েস্টে অনেক কিছু করতে হয় এবং করে পস্তাতেও হয়। তবে আমি আশা করব, তার কাছে চাইবো, দেশের একজন নাগরিক হিসেবে, যেহেতু দেশের স্টিয়ারিংটা তার হাতে, যে অন্যদের রিকোয়েস্টে তিনি যদি দেখেন যে একটা, দুটো, তিনটা যেগুলো আসলে জনমনে প্রশ্ন তৈরি করছে এবং যারা আসলে ডেলিভার করতে পারছেন না, পারফর্ম করছেন না, এবং কারণ তার কাছে সব রিপোর্ট আছে এবং যাদের বিরুদ্ধে অন্য রকমের নানা রকমের অভিযোগ আছে, এই সুপারিশগুলো যারা করেন তাদের ব্যাপারেও তিনি একটু সতর্ক থাকবেন। এটা আমার একটু তার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং আমি আশা করি যে, এবং আরেকটা রিকোয়েস্ট আমার কাছে তার কাছে থাকবে, যে তার সঙ্গে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন অন্যান্য দলের, তাদেরকেও নানাভাবে, সবাইকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সম্ভব নয়, কেউ সংসদ সদস্য হতে পারেননি, মনোনয়ন পাননি বা মনোনয়ন পেয়ে পাশ করতে পারেনি, এদেরকে একটু কোনো ভাবে রাষ্ট্রীয় কার্যক্রমের সঙ্গে যদি তিনি যুক্ত করেন, এটা ভালো হবে। এবং তার সামনে যে রাজনৈতিক লড়াই, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো একটা আছেই, বড় চ্যালেঞ্জ, জ্বালানির চ্যালেঞ্জ আছে, কূটনৈতিক চ্যালেঞ্জ আছে, এগুলো তিনি একটু ধীর স্থির ভাবে নিজের সিদ্ধান্ত নেবেন। অন্যদের, কারণ তার দলের মধ্যে তো বহু মত পথের মানুষ আসলে আছে, এবং যারা নানান
পক্ষের হয়ে কাজ করে, সেখানে তিনি একটু নিজে নিজে সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন এবং দরকার হলে তার বলয়ের বাইরে, এমনকি তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করতে পারেন। কিন্তু যারা আসলে এই প্রক্রিয়ার মধ্যে খুব বেশি যুক্ত নয় তাদের মতামতটা তিনি গ্রহণ করতে পারেন। আমি মনে করি যে অপোজিশন হিসেবে জামাত, আওয়ামী লীগ, এই রাজনৈতিক শক্তিগুলো তার জন্য সামনে আস্তে আস্তে চ্যালেঞ্জ তৈরি করবার চেষ্টা করবে, সেটা তাকে মোকাবেলা করতে হবে। এবং খুব বিশেষ করে সাইবার ওয়ার্ল্ডে এই জগৎটাতে যে লড়াইটা, সেটা তিনি কিভাবে মোকাবেলা করবেন এবং তার জন্য যথেষ্ট টেকনিক্যাল নোহাউ জানা লোকজন তার আছে কিনা, এবং তার জন্য যে আন্তর্জাতিক কানেকশন থাকা দরকার সেরকম লোকজন তাকে খুঁজে বের করে আসলে কাজগুলো করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে তার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তো আছে, এর বাইরেও আসলে ফর্মাল ইনফর্মাল নানা চ্যানেল তৈরি করতে হবে এবং সেই চ্যানেলের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের স্বার্থে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবার ব্যাপারেও তো তাকে ভূমিকা রাখতে হবে। আমি মনে করি এই কাজগুলো তিনি করবেন, যেহেতু শুরুতেই অনেক চাপ, ধীরে ধীরে তিনি যখন একটু স্থির হবেন এই কাজগুলো তিনি করবেন। তবে সব কথা শেষ কথা, অনেকের মতো আমিও তার উপরে ব্যক্তিগতভাবে আস্থা রাখতে চাই এবং সেই আস্থার রিটার্নটা জনগণকে তিনি দেবেন সেটাও আমি বিশ্বাস করি এবং আমি আশা করি যে তার দল, তার সহকর্মীরা তাকে সহযোগিতা করবেন। আর অপশন আমাদের হাতে বাংলাদেশের জনগণের সামনে এই মুহূর্তে খুব বেশি কিছু নেই, সে কারণেই আসলে তার উপরে ভরসাটা অনেক বেশি। এবং অন্যরা যদি মনে করে থাকেন যে এটা তার টিমের লোকজনদের জন্য আমার সতর্ক বার্তা যে ওনার মূল্যায়ন আমার কাছে মনে হয় যে উনি যথাযথ মূল্যায়ন করবেন। আর কেউ যদি মনে করেন গ্যারান্টেড, সেটা মনে করবার কোনো কারণ নেই। তিনি যত কাছেরই হন না কেন, হাওয়া খবরে কি হয়েছে না হয়েছে এই আলোচনার চেয়ে বড় কথা হলো তারেক রহমান জানেন সেটার ফলাফল কি হচ্ছে। প্রোপাগান্ডা হয়তো হয়েছে, সব সত্য কথা হয়তো তার বিরুদ্ধে বা হাওয়া খবরের বিরুদ্ধে প্রচারণা ছিল, সব সত্যিও ছিল না, কেউ অংশ সত্য থাকলেও থাকতে পারে। তার টিম নিয়ে অনেক রকমের কথা হয়তো হচ্ছে, কিন্তু আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়, তারেক রহমানকে আমি এবার যেরকম দেখছি তাতে আমি মনে করি যে যাই হন না কেন, যত কাছেরই হন না কেন, তিনি কাউকে স্পেয়ার করবেন না দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।